ওয়েলকাম স্টুডেন্টস। হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেমের বিভিন্ন পার্টগুলো, বিশেষ করে এলিমেন্টারি ক্যানালের বিভিন্ন পার্টগুলো দুটো ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলেছি। এছাড়াও ডাইজেস্টিভ গ্ল্যান্ডের যে বিভিন্ন ডাইজেস্টিভ গ্ল্যান্ড রিলেটিং উইথ আওয়ার ডাইজেস্টিভ সিস্টেম এবং তাদের রোল ইন ডাইজেশন, সেগুলো অলরেডি আমি তোমাদেরকে বলেছি। তো ডাইজেস্টিভ সিস্টেমের সঙ্গে সংযুক্ত কিছু ডিজিজের কথা আজকে আমরা বলবো। দেখো, ডিজিজ সম্বন্ধে নিশ্চয়ই ডাক্তারবাবুরা অনেক ডিটেলসে বলতে পারবেন, তাদের কজ এবং তাদের ট্রিটমেন্ট তারা ডিটেলসে বলবেন, কিন্তু এখানে কিছু কিছু ডিজিজের কথা রয়েছে যেগুলো কমন ডিজিজ, যেগুলো প্রাইমারি ট্রিটমেন্ট আমরা ঘর থেকেই করতে পারি। তাছাড়াও কিছু কিছু ডিজিজের কজ, তাদের ট্রিটমেন্ট না হোক, কিছু কিছু কজ কমন ডিজিজ রিলেটিং উইথ আওয়ার ডাইজেস্টিভ সিস্টেম, সেগুলো আমরা এখান থেকে জানব। অ্যাট ফার্স্ট, ম্যালনিউট্রিশন। দেখো, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, ওয়াটার, এগুলো সাফিসিয়েন্ট ব্যালেন্সড আমাদের বডির সুস্থতার জন্য প্রয়োজন। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস এবং ওয়াটার, এই সবগুলো উপাদান পারফেক্ট রেশিওতে আমাদের বডিতে প্রয়োজন। কার্বোহাইড্রেটের ডেফিসিয়েন্সি, প্রোটিনের ডেফিসিয়েন্সি, ফ্যাটের ডেফিসিয়েন্সি, প্রত্যেকটা ডেফিসিয়েন্সিতে আমাদের বিভিন্ন ডিজিজ হয়। ভিটামিনসের বিভিন্ন রকম ভাগ রয়েছে, ফ্যাট সলিউবল, ওয়াটার সলিউবল, প্রত্যেকটা ভিটামিনের ডেফিসিয়েন্সিতে কিছু না কিছু ডিজিজ আমাদের শরীরে হয়। মিনারেলসও তাই, এবং ডিহাইড্রেশনের জন্য কিন্তু আমাদের ডিজিজ হয়। তো বাচ্চাদের ক্ষেত্রে ম্যালনিউট্রিশনের জন্য প্রোটিনের ডেফিসিয়েন্সি এবং ইনসাফিসিয়েন্ট ফুড যদি সাফিসিয়েন্ট পরিমাণে না পায় বাচ্চারা, তখন তাদের ক্ষেত্রে কিছু ডিজিজ, কমন ডিজিজ দুটো, সেগুলো সম্বন্ধে আমরা জানি। সেগুলো প্রথমেই বলি, অ্যাকচুয়ালি তাদেরকে বলা হয় PCM, দ্যাট মিনস প্রোটিন ক্যালোরি ম্যালনিউট্রিশন, অর PEM, দ্যাট মিনস প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। এই দুটোর মধ্যে kwashiorkor and Marasmus, এই দুটো ডিজিজ খুব কমন ডিজিজ। এটা অ্যাকচুয়ালি 5 years of age অ্যাবাভ চাইল্ডদের ক্ষেত্রে, অ্যাপ্রক্সিমেটলি 5 years, 4.5 বছরও হতে পারে, 5 বছর, 5.5 বছর, এইরকম বয়সের বাচ্চাদের ক্ষেত্রে এই ডিজিজটা দেখা যায়। ডেফিসিয়েন্সি কি জন্য বলছি আমি, ম্যারাসমাস। অ্যাকচুয়ালি ম্যারাসমাস এই ডিজিজটা মূলত দেখা যায় 6 months ওল্ড চাইল্ড, 6 months to 1 year old, এই চাইল্ডদের ক্ষেত্রে কিন্তু ম্যারাসমাস এই ডিজিজটা লক্ষ্য করা যায়। kwashiorkor, এই দুটো ডিফারেন্সটাও কিন্তু জেনে রাখো। kwashiorkor, ম্যারাসমাস দুটোই PCM বা PEM, কিন্তু এই দুটো ডিফারেন্স, তাদের ক্যারেক্টারিস্টিক্স অটোমেটিক্যালি হয়ে যাবে, ডিফারেন্সটাও হয়ে যাবে। এটা 5 বছর বাচ্চাদের ক্ষেত্রে অ্যাভারেজ, এটা 6 to 1 year ওল্ড বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়। kwashiorkor এর মেইনলি ডিউ টু ডেফিসিয়েন্সি অফ প্রোটিন, অনলি ডেফিসিয়েন্সি অফ প্রোটিন, শুধু প্রোটিনের ডেফিসিয়েন্সি। বডিতে যদি প্রোটিন ইনসাফিসিয়েন্ট থাকে তাহলে কিন্তু kwashiorkor ডিজিজটা হয়। তার সঙ্গে ম্যারাসমাস, এটা নট অনলি প্রোটিন বাট অলসো ফুড দ্যাট জেনারেট ক্যালোরি, দ্যাট মিনস এনার্জি। এনার্জি জেনারেটিং ফুড যে সমস্ত, মানে কোনো ধরনের খাবার সাফিসিয়েন্ট পরিমাণে না পাওয়ার ফলে, নট অনলি প্রোটিন বাট অলসো কার্বোহাইড্রেট, ফ্যাট, এগুলো কোনো প্রকার খাবার যদি সাফিসিয়েন্ট পরিমাণে না পায়, সেক্ষেত্রে কিন্তু ম্যারাসমাস। সেই জন্যে প্রোটিন ক্যালোরি, প্রোটিন প্লাস ক্যালোরি, দ্যাট মিনস এনার্জি। এই প্রোটিন এবং ক্যালোরি, দ্যাট মিনস এনার্জি, এই দুটো ডেফিসিয়েন্সিতে কিন্তু ম্যারাসমাস এই ডিজিজটা হয়। এর ক্ষেত্রে একটা বিশেষ সিমটম রয়েছে, স্পেশাল সিমটম, যেটা kwashiorkor ক্ষেত্রে দেখা যায়, দ্যাট ইজ ইডেমা। বডিতে ইন্টারসেলুলার স্পেসে টিস্যু ফ্লুইডগুলো ডিপোজিট হতে শুরু করে, যার ফলে বডিটা ফুলে যায়। যেটা ইউরিক অ্যাসিড, যখন কোনো মানুষের ক্ষেত্রে ইউরিক অ্যাসিডের, ব্লাডে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, তখন দেখা যায় জয়েন্টে, এই গাঁটে হতে পারে, এই কনুইতে হতে পারে, বা পায়ে হতে, হাঁটুতে হতে পারে, পায়ের পাতায় হতে পারে, তো ফুলে যায়। ইডেমা, ইন্টারসেলুলার স্পেসে জল জমে যায়। অ্যাকচুয়ালি বডির কোনো না কোনো জায়গায় যদি ফ্লুইড ডিপোজিট হতে শুরু করে, তখন সেই জায়গাটা ফুলে ওঠে, তারপর ইডেমা। তো kwashiorkor ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে ইডেমা লক্ষ্য করা যায়, ইডেমা, যেটা কিন্তু ম্যারাসমাসের ক্ষেত্রে ইডেমা লক্ষ্য করা যায় না। কিন্তু দুটোই বাচ্চারা সাফিসিয়েন্ট পরিমাণে খাবার দাবার না পাওয়ার ফলে ম্যালনিউট্রিশন, দুটোই ম্যালনিউট্রিশন। সেক্ষেত্রে এটা ইডেমা হওয়ার জন্য
শরীরটা ফুলে যায়, যার ফলে হাতের পায়ের আউটার সারফেসটা ফেটে যায়, র্যাশ বেরিয়ে যায়, স্কিনটা ফেটে যায় এবং ফ্লুইডগুলো বেরিয়ে আসতে শুরু করে, যার ফলে এটা ওয়েটি ভিজে ভিজে হয়ে থাকে মানে এবং স্কিনটা ফেটে যায়। এদের ক্ষেত্রে কিন্তু ড্রাই, এটা অস্থি চর্মসার দেহ, মানে হাড়ের উপরে চামড়াটা জাস্ট লেগে আছে। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে কি মারাত্মক অবস্থায় বাচ্চাগুলো কষ্ট পাচ্ছে। এইরকম কন্ডিশন কিন্তু ম্যারাসমাসে লক্ষ্য করা যায়। তাহলে কোয়াশিওরকর এবং ম্যারাসমাস এই দুটো ডিজিজ খুব কমন ডিজিজ, যেটা বাচ্চাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। পিসিএম বা পিইএম অর্থাৎ কোয়াশিওরকর এবং ম্যারাসমাস এই দুটো বাচ্চাদের ক্ষেত্রে খুব কমন ডিজিজ, বিশেষ করে যে সমস্ত দেশগুলো ইকোনমিক ডেফিসিয়েন্সিতে ভুগছে, যাদের আর্থিক অবস্থা ভালো নয়, যাদের ফুড প্রোডাকশন ভালো নয়, হ্যাঁ, সেক্ষেত্রে এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট নেই, সেই সমস্ত দেশগুলোর ক্ষেত্রে বাচ্চাদের কিন্তু ডিউ টু ল্যাক অফ ফুড এবং প্রোটিন এই দুটো ডিজিজ কমন ডিজিজ। এই দুটো ডিজিজ ছাড়াও ওভারঅল সমস্ত মানুষদের ক্ষেত্রে কিছু খুব কমন ডিজিজ, যেটা আমরা প্রায়শই কেউ না কেউ কোনো রকম ভাবে এ ধরনের এক্সপিরিয়েন্স আমাদের রয়েছে। সেগুলোর মধ্যে এই যে কমন কিছু ডিজিজ প্রায় দিন আমরা আমাদের প্রাত্যহিক জীবনে উপলব্ধি করি, সেরকম কিছু কমন ডিজিজের কথা আমি বলি। এক নম্বর কনস্টিপেশন। indigestion, nausea, constipation, কোষ্ঠকাঠিন্য। দেখো, খাদ্যের মধ্যে সাফিসিয়েন্ট পরিমাণে যদি সেলুলোজ জাতীয় উপাদান না থাকে, শাকসবজির পরিমাণ যদি না থাকে খাদ্যের মধ্যে, তাহলে কোষ্ঠকাঠিন্য দেখা যায়। ডায়েটারি ফাইবার, এই ফাইবার পরিমাণ খাদ্যের মধ্যে সাফিসিয়েন্ট না থাকলে মল নির্গমন খুব ইজি হয় না। অ্যাকচুয়ালি সেলুলোজটা জলটাকে অ্যাবজর্ব করে ফুলে যায় এবং রাফেজ গঠন করে। এই রাফেজটা মলের উপরে একটা পিচ্ছিল আস্তরণ তৈরি করে, যার ফলে মল নির্গমন ইজি হয়। তাহলে যদি সেলুলোজ জাতীয় খাবার দাবার অর্থাৎ ডায়েটারি ফাইবার তোমার খাদ্যের মধ্যে সাফিসিয়েন্ট পরিমাণে না থাকে, রাফেজ ফরমেশন হবে না। রাফেজ ফরমেশন যদি না হয়, তাহলে কিন্তু মল নির্গমন ইজি হবে না, কোষ্ঠকাঠিন্য। এক্সেসিভ পরিমাণ তেল ঝাল মশলাযুক্ত খাবার দাবার, রিচ ফুড, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এই ধরনের খাবার দাবার খেলে কোষ্ঠকাঠিন্য, মানে খাদ্যের মধ্যে ডায়েটারি ফাইবার যদি না থাকে, শাকসবজি যদি না থাকে, ফ্রেশ গ্রিন লিফি যদি ভেজিটেবলস যদি না থাকে, তাহলে কিন্তু কনস্টিপেশন কম বেশি আমরা প্রত্যেকেই এই ধরনের এক্সপিরিয়েন্স হয়তো থাকতে পারি। ইনডাইজেশন, হজমের সমস্যা। দেখো, অতিরিক্ত তেল ঝাল মশলাযুক্ত খাবার, ওভার ইটিং, বেশি পরিমাণে খাবার, অনিয়মিত খাদ্য গ্রহণ, আজকে সকাল 8টায় খেলাম, কালকে 10টা খেলাম, পরশুদিন 12টা খেলাম, তারপর দিন খেলাম না, এই যে ইরেগুলার ফুড হ্যাবিট, এগুলোর জন্য ইনডাইজেশন। একটা রেগুলার রিদিমে প্রত্যেকদিন একই টাইমে নির্দিষ্ট সময়ে খাদ্য গ্রহণ, একটা রেগুলার রিদিম মেনটেন করলে কিন্তু এই ইনডাইজেশনটা হয় না। তাহলে ইরেগুলার রিদিম, খাদ্যের ইরেগুলার রিদিম এবং অতিরিক্ত তেল ঝাল মশলাযুক্ত ব্যাড ফ্যাটযুক্ত খাদ্য গ্রহণ, এই ধরনের খাবার দাবার, অতিরিক্ত মশলাযুক্ত খাদ্য গ্রহণ, স্পাইসি ফুড, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এই ধরনের অতিরিক্ত মশলাযুক্ত এই ধরনের খাবার দাবার গ্রহণ করলে আমাদের ইনডাইজেশন, হজমের প্রবলেম, ডাইজেস্টিভ এনজাইম নেওয়ার প্রয়োজন হয়। সেক্ষেত্রে অ্যাসিডিটিও একটা কম বেশি আমরা প্রত্যেকেই এক্সপিরিয়েন্স হয়েছে এই ধরনের, যে বুকটা জ্বালা করে, টক ঢেকুর ওঠে। এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড স্টমাকে থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্রেশন যদি এক্সেসিভ হয়ে যায়, তখন এই ঘটনাটা ঘটে। দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্রেশন যদি স্টমাকে এক্সেসিভ হয়ে যায়, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে নিউট্রাল করার জন্য তোমার বেস প্রয়োজন, ক্ষার প্রয়োজন। আমরা যে ট্যাবলেটগুলো অনেক সময় খাই, গোলাপি রঙের ট্যাবলেট বা লিকুইড ওষুধগুলো খাই, ওগুলো অ্যাকচুয়ালি বেস বা ক্ষার ওই অ্যাসিডটাকে নিউট্রাল করে দেয়। এছাড়াও যদি কন্টিনিউয়াসলি জল খেতে থাকো, তাহলে ধীরে ধীরে কিন্তু ওটা ডাইলিউট হবে। এছাড়াও আরেক ধরনের অ্যান্টাসিড, যেগুলো ওই সিক্রেশনটাকে বন্ধ করে দেয়, যেখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয়, অক্সিন্টিক সেল থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্রেশনটাকে বন্ধ করে দেয়। তো ইনডাইজেশন, হজমের প্রবলেম। এছাড়া নৌজিয়া, দেখো, বমি ভাব আর বমি হয়ে যাওয়া দুটো ইজ নট সেম। নৌজিয়া, বমি ভাব, অনেক সময় দেখা যায় বাসে উঠেছে অনেকে কেউ, বা বিশেষ কোনো গন্ধযুক্ত উপাদান গন্ধ নাকে এসছে, তখন তার বমি ভাব হচ্ছে, বমি পাচ্ছে, নৌজিয়া, কিন্তু বমি হয়নি। এই বমি ভাব আসা, দ্যাট ইজ নৌজিয়া। আর ভমিট হয়ে যাওয়া, হজমের প্রবলেম, অ্যাসিডিটি,
এই ধরনের সমস্যা থেকে অনেক সময় ভমিট হয়ে যায়, বমি আমরা করে দিই, যাতে অতিরিক্ত খাবারটা সহ্য করতে না পেরে দেহ থেকে বেরিয়ে চলে যায়। তাহলে এইগুলো খুব কমন, এই ধরনের সমস্যা কম বেশি সমস্ত মানুষের এই ধরনের এক্সপিরিয়েন্স রয়েছে। আরও একটা খুব ইম্পর্টেন্ট ডিজিজ, সেটা হলো জন্ডিস। জন্ডিস অ্যাকচুয়ালি লিভারের সমস্যাজনিত কারণ থেকেই কিন্তু জন্ডিস, হেপাটাইটিস, জন্ডিস মিনস হেপাটাইটিস। এই জন্ডিসের অনেক রকম, হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, আর অনেক রকম কিছু থাকতে পারে। হেপাটাইটিস এ নর্মাল যে জন্ডিস, এই জন্ডিসটাকে তিনটে কারণে, আরও অনেক রকম বেশি থাকতে পারে, আপাতত সিলেবাস অনুযায়ী তিনটে কারণের কথা আমি বলছি। এক নম্বর অবস্ট্রাকটিভ জন্ডিস, অবস্ট্রাকটিভ জন্ডিস। 2 নম্বর হেপাটিক জন্ডিস। 3 নম্বর হেমারেজিক জন্ডিস। অবস্ট্রাকশন কমন বাইল ডাক্টের মধ্যে, মানে লেফট রাইট হেপাটিক ডাক্ট, তার সঙ্গে পিত্তের বা বাইল ডাক্ট, কমন বাইল ডাক্ট, তার সঙ্গে অগ্নাশয়ের উইলসন ডাক্ট, হেপাটোপ্যানক্রিয়াটিক অ্যাম্পুলায় মুক্ত হয় হেপাটোপ্যানক্রিয়াটিক ডাক্ট। এই যে ডাক্টগুলো রয়েছে, যেটা ডিওডেনামে উন্মুক্ত হয়, এই ডাক্টের কোনো একটা জায়গাতে যদি সিক্রেশনটাকে সাপ্রেসড হয়ে যায়, মানে যে সিক্রেশনটা হয়ে আসছে ওখানে অনেক সময় টিউমার ফরমেশন বা অন্য কিছু ওভারগ্রোথ, ফলে যে দুটো ডাক্ট চলে আসছে, যে লেফট অ্যান্ড রাইট যে দুটো হেপাটিক ডাক্ট, এই দুটো ডাক্ট তার সঙ্গে বাইল ডাক্ট সংযুক্ত হয়ে কমন বাইল ডাক্ট, এই কমন বাইল ডাক্ট লেফট রাইট হেপাটিক ডাক্ট, তার সঙ্গে হেপাটোপ্যানক্রিয়াটিক অ্যাম্পুলাতে আসার সময় যে হেপাটোপ্যানক্রিয়াটিক ডাক্ট, কোনো একটা ডাক্টে যদি অবস্ট্রাকশন এসে যায়, মানে চেপে যায়, তাহলে সিক্রেশন হবে না। সেক্ষেত্রে যকৃতের কাজ বিঘ্নিত হবে, বিলিরুবিনের পরিমাণ কিন্তু ব্লাডে বাড়বে। অবস্ট্রাকশন ডিউ টু অবস্ট্রাকশন, অবস্ট্রাকটিভ জন্ডিস। হেপাটিক জন্ডিস, যকৃতের নিজস্ব সেল, হেপাটোসাইট সেল, কুফার সেল, এই যকৃতের যে নিজস্ব কাজ, এই কাজগুলো যদি বাধাপ্রাপ্ত হয়, যেটা যকৃতের কাজ বাধাপ্রাপ্ত হয়, সিরোসিস অফ লিভার, ফ্যাটি লিভার, সিরোসিস অফ লিভার, যকৃতের কোনো রকম সমস্যা, এই ধরনের সমস্যাজনিত কারণে যকৃতের কাজ বাধাপ্রাপ্ত হলে সেক্ষেত্রে কিন্তু হেপাটিক জন্ডিস। হেমারেজিক জন্ডিস, রক্তক্ষরণ, এক্সেসিভ ব্লাড লস, লোহিত রক্ত, এক্সেসিভ ব্লাড লস এবং লোহিত রক্তকণিকা দেহের ভিতরে প্রচুর পরিমাণে মারা যাওয়ার ফলে, আর বেশি প্রচুর পরিমাণে মারা যাওয়ার ফলে, তাহলে কিন্তু হেমারেজ, হেমারেজিক জন্ডিস। তাহলে 3 রকমের জন্ডিসের কথা আমরা জানলাম। জন্ডিস ছাড়াও স্মল ইন্টেস্টিনের কিছু ডিজিজের কথা আমরা দেখি। স্মল ইন্টেস্টিনের মানে অ্যাকচুয়ালি লুজ মোশন বা উদরাময়, এর কারণ কি হতে পারে? উদরাময়ের মেনলি 3টে কারণ। এন্টেরাইটিস, সাইকোজেনিক, দ্যাট ইজ সাইকোলজিক্যাল, অ্যান্ড 3 নম্বর যদি লার্জ ইন্টেস্টিনের ভিতরে কোনো আলসার হয়ে থাকে, ক্ষতস্থান হয়ে থাকে, আলসারেটিভ। আলসারেটিভ ডায়রিয়া। এই 3 ধরনের, যদি মল সাফিসিয়েন্ট পরিমাণ সলিড না হয়, যেমন হওয়া উচিত সেরকম যদি না হয়, একদম খড় ধোয়া জলের মধ্যে যদি লুজ মল নির্গত হয়, তখন তাকে কিন্তু উদরাময় ডায়রিয়া বলা হয়। তো সেক্ষেত্রে এন্টেরাইটিস, স্মল ইন্টেস্টিনের ভিতরে কোনো ব্যাকটেরিয়া, কোনো ভাইরাস বা কোনো মাইক্রো অর্গানিজমের সংক্রমণ ঘটেছে। যে স্মল ইন্টেস্টিন, লার্জ ইন্টেস্টিনের ভিতরে কোনো ব্যাকটেরিয়া, ভাইরাসের সংক্রমণ ঘটেছে, যার সংক্রমণের ফলে আমাদের অ্যাবজর্পশন বা ডাইজেশন প্রপারলি হচ্ছে না। এদের যে বলটা, মানে জলের অ্যাবজর্পশন অ্যাকচুয়ালি ঠিকমতো হয় না। জলের অ্যাবজর্পশন যদি না হয়, তাহলে জল কিন্তু ইউরিনের মাধ্যমে নির্গত হবে না। এখন জল যদি ইউরিনের মাধ্যমে নির্গত না হয়, তাহলে জলটা নির্গত হবে কোথা থেকে?
জলটা কিন্তু মলের মাধ্যমে নির্গত হবে, যার জন্যে মল ওই জলের সঙ্গে ডিজলভ অবস্থায় খুব লুজ হয়ে যায়, তরল ডাইলিউট হয়ে থাকে, এবং এই ডাইলিউট মল কিন্তু নির্গত হয় এবং ইউরিন পাস হয় না। সেজন্য অনেক সময় মেডিসিন দেওয়ার পর আমরা অনেক সময় জিজ্ঞেস করি যে ইউরিন পাস হয়েছে কিনা। যদি ইউরিন পাস হয় তার মানে বুঝতে হবে যে জলের অ্যাবজর্পশন হয়েছে, জলের অ্যাবজর্পশন হয়েছে বলেই না ইউরিন ফর্মেশন হয়েছে। তাহলে যদি জলের অ্যাবজর্পশন না হয় তাহলে ব্লাড ফিল্টার হবে না, ব্লাড ফিল্টার যদি না হয় তাহলে ইউরিন ফর্মেশন হবে না। তাহলে অ্যাকচুয়ালি এন্টেরাইটিস, স্মল ইন্টেস্টিন, লার্জ ইন্টেস্টিন, এখানে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস বা কোনো মাইক্রো অর্গানিজম এদের সংক্রমণের ফলে এই ঘটনাটা ঘটে, যে প্রপারলি ডাইজেশন, অ্যাবজর্পশন খাদ্যের এবং জলের হয় না, যার জন্যে উদরময় বা ডিসেন্ট্রি বা ডায়রিয়া হয়ে থাকে। সাইকোলজিক্যাল, অ্যাকচুয়ালি মানসিকভাবে কোনো টেনশনে রয়েছে, উদ্বিগ্নতা রয়েছে, অ্যাংজাইটি রয়েছে, ডিপ্রেশন রয়েছে, বিশেষ করে পরীক্ষা দেওয়ার আগে বা কোনো ইন্টারভিউ দেওয়ার আগে প্রপারলি ডাইজেশন হয় না, তখন সেক্ষেত্রে কিন্তু একটা সম্ভব, যদি পার্সেন্টেজ খুব কম কিন্তু সম্ভাবনা থাকে। আলসারেটিভ, লার্জ ইন্টেস্টিনের ভিতরে, লার্জ ইন্টেস্টিনের ইনার ওয়ালে, মিউকাস লেয়ারে যদি কোনো ধরনের ক্ষতস্থান হয়ে গিয়ে থাকে, ক্ষতস্থান হলে তখন কিন্তু সাফিসিয়েন্ট পরিমাণে ওয়াটার অ্যাবজর্ব হবে না এবং জলটা ওই মলের সঙ্গে মিশ্রিত অবস্থায় তরল আকারে নির্গত হয়ে যাবে, তখন আলসারেটিভ। তাহলে এই 3 ধরনের ডায়ারিয়া বা ডিসেন্ট্রি, এই 3 ধরনের কিন্তু আমাদের শরীর থেকে নির্গত হয়েছে। তাহলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের সঙ্গে রিলেটেড কিছু ডিজিজ, তাদের কজ আমরা অ্যাকচুয়ালি জানতে পারলাম। অ্যাকচুয়ালি এই যে 3টে ডিজিজের নাম শুনলে, এই 3টে ডিজিজের ট্রিটমেন্ট হচ্ছে ওআরএস, ওরাল রিহাইড্রেশন সল্ট। জল বেরিয়ে যাচ্ছে, জল সাফিসিয়েন্ট পরিমাণে বডিতে ইনপুট করতে হবে। তুমি যদি জল না খাও তখন তোমাকে স্যালাইনের মাধ্যমে জল শরীরে ইনপুট করতে বাধ্যতামূলক, মানে তোমাকে বডিতে জল ইনপুট করতেই হবে থ্রু স্যালাইন। কেন তুমি জল খাচ্ছ না, ওরালি তুমি জলটা ইনটেক করছো না। তাহলে ডিহাইড্রেশন, হিউজ পরিমাণে ওয়াটার লস হওয়ার জন্য তোমার বডি ডিহাইড্রেটেড হয়ে যাবে, যার জন্য অসুস্থ হয়ে পড়বে। অ্যাকচুয়ালি হসপিটালাইজড করার মেন কারণ কিন্তু ডিহাইড্রেশন। তুমি যদি সাফিসিয়েন্ট পরিমাণে জল পান করতে পারো এইরকম কন্ডিশনেও, এইরকম শারীরিক কন্ডিশনেও, তাহলে হসপিটালাইজেশন না করেও ওরালি কিছু ট্যাবলেট গ্রহণ এবং ওআরএস, স্যালাইন ওয়াটার গ্রহণের মাধ্যমে শরীরকে সুস্থ রাখা যায় নিজে থেকে। তাহলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের রিলেটেড বিভিন্ন ডিজিজগুলো সম্বন্ধে আমরা জানতে পারলাম।